আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার শুরুতে আমরা একটু ধরে নিচ্ছি যে 12ই ফেব্রুয়ারি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রথমে একটু গণভোট নিয়ে কথা বলি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গণভোটের উদাহরণ কিন্তু খুব একটা নেই। 1977 সালের 30শে মে জিয়াউর রহমান একবার গণভোট করেছিলেন। সেটার ইস্যু ছিল যে জিয়াউর রহমানের শাসন এবং তার কর্মসূচির প্রতি দেশবাসীর সমর্থন আছে কি নেই। সেই গণভোটে হ্যাঁ ভোট পড়েছিল 98.9%, আর না ভোট পড়েছিল 1.1%। মানে এই ভোটটা এতটাই বিতর্কিত যে এখনো মানুষ যারা সেই সময় ছিলেন মনে করে, এবং অনেক কেন্দ্রে দেখা গেছে যে 100-র বেশি পার্সেন্ট ভোট পড়ে গেছে। তো তারপরে আর মানে এইভাবে গণভোট হয়নি। তো এই 12ই ফেব্রুয়ারি একটি গণভোট করতে যাচ্ছে যে জুলাই সনদ বলে যে একটা অবৈধ সনদ তারা করেছে, সেটার পক্ষে বিপক্ষে জনমত নেবে। এবং এখানে আবার অনেকগুলো প্রশ্ন আছে, এটা শুধু হ্যাঁ না, সম্ভবত 4টা প্রশ্ন আছে কঠিন, এবং সেই প্রশ্নগুলো কি সেগুলো মানুষকে জানানোর জন্য যে উদ্যোগ বা সেগুলো যেভাবে কোশ্চেনগুলো ফ্রেম করেছে সাধারণ মানুষের বোঝার বিষয় অনেক জটিলতা আছে। মানে পুরো বিষয়টাই আমরা এটাকে তো ডেফিনেটলি উই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, কিন্তু সেটা নিয়েও আমি কথা বলছি না। আমার কনসার্নটা অন্য জায়গায়, যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এটা 12ই জানুয়ারির আগে ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে। গণভোটের ব্যালট পেপার 1 মাস আগে ছাপানো হয়ে গেছে, এবং শুধু ছাপানো নয়, সেইটা একেবারে প্রত্যেক জেলায় ডিসি অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ নির্বাচন কমিশনের কাছে কোনো স্টোরেজ নাই এইটা স্টোর করার, সো এটা জেলায় জেলায় পাঠাইছে। ডিসি তার ট্রেজারি বেঞ্চ স্টোর করার মতো জায়গা আছে, সেখানে রাখে। 12,76,00,000 সম্ভবত ভোটার, সুতরাং এই 12,76,00,000 ব্যালট পেপার গণভোটের জন্য 1 মাস আগে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমজনতা কি এতটাই বলদ যে 1 মাস আগে কেন ব্যালট পেপার পাঠানো হয়েছে? এবং গণভোটে তো অনেকগুলো প্রার্থী থাকে না, এমনি ভোটে যেমন প্রার্থী থাকে তাদের এজেন্ট থাকে, গণভোটে তো 2টা বাক্স, হ্যাঁ এবং না। এবং ডিসি অফিসের লোকজন কি করবে এটা তো আমরা সহজেই বুঝতে পারতেছি। সুতরাং একটা গণভোট সেটাও ভালোভাবে করার মতো অবস্থা বা ইন্টেনশন ডক্টর ইউনূসের নাই, যদিও তিনি বলছেন যে বিশ্বের শ্রেষ্ঠ নির্বাচন এবার বাংলাদেশে। তো বাংলাদেশে বিশ্বের শ্রেষ্ঠ নির্বাচন কেমন হবে এইটার তো লক্ষণ অলরেডি আমরা দেখতেছি। এই নির্বাচনে বিএনপির আচরণ একরকম, এখানে তারেক রহমান যে পরিমাণ প্রোটোকল পাচ্ছে তাতে অনেকেই বলছেন যে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন বোধহয়। তো এটা তো লেভেল প্লেইং ফিল্ড না, তো এটা নিয়ে একটা বিতর্ক আছে। আবার এই যে প্রার্থীরা যে নির্বাচনে যে আচরণ বিধি সেটা কিন্তু মানছেন বলে মনে হচ্ছে না। জামাতে ইসলামের যদি নির্বাচনের কথা ভাবেন, তাদের যে নির্বাচন তাতে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা অত্যন্ত প্রকট হয়ে উঠেছে। ঢাকায় 20টা আসন আছে, তারা টার্গেট করেছে যে তারা 12টা আসনে জয়লাভ করবে তাদের প্রার্থী। সুতরাং 12টা আসনে তারা অনেক আগে থেকে খুব পরিকল্পিতভাবে ভোটারদের মাইগ্রেট করে এখানে ভোটার বানিয়েছে। একটা আসনে 50,000 1 লাখ ভোটারও অন্য অন্য আসন থেকে এই ঠিকানায় এনে ভোটার হিসেবে ইনক্লুড করিয়েছে। সেইভাবে তারা একটা কৌশল অ্যাপ্লাই করতেছে। প্রবাসী ভোটার সারা দেশে শুনেছি, মানে সারা পৃথিবীতে শুনেছি যে 1 কোটি প্লাস প্রবাসী আছে, অথচ প্রবাসী ভোটার রয়েছে, ইফ আই এম নট রং, 5 লাখ। চট্টগ্রাম 1, চট্টগ্রাম 3 এবং সাতক্ষীরা 2, এই 3টা আসন থেকে এই প্রবাসীদের ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। একটায় 30,000, একটা 23,000, একটা 8,000। তার মানে 61,000 ব্যালট পেপার কি করে জামাতের হাতে এলো? ইলেকশন, শ্রেষ্ঠ ইলেকশন, ফেয়ার ইলেকশন, এগুলো তো কোনো নমুনা দেখি না। আবার ডক্টর শফিক জামাতের আদর্শিক সমর্থক যারা এক্স আর্মি অফিসার, তাদের সাথে মিটিং করেছে, সেখানে বলেছে নির্বাচন নিয়ে যদি কোনো রকমের ম্যানিপুলেট করা হয় তাহলে সবাইকে দেশ ছাড়া করে দিবে।
এটাই বা কেমন? আবার আমাদের নির্বাচনী আচরণ বিধিতে খুব স্পষ্টভাবে বলা আছে ধর্মকে ব্যবহার করা যাবে না, মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন উপাসনালয় এগুলোকে ব্যবহার করা যাবে না। কিন্তু জামাতের প্রার্থীদের আমরা কি দেখছি? আমি একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। কেউ যদি চরমুনায় আর জামাতকে ছাড়া ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে, সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয়, আপনার প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সওয়াব একটা একটা করে পেতে থাকবে। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। যদি আপনি জান্নাতে যেতে চান, আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। তাহলে চামড়া পর্যন্ত খুঁজি পাওয়া যাবে না, চামড়া পিঠির চামড়া তুলে দেওয়া হবে। কোন মায়ের বিরুদ্ধে আমাদের সামনে কথা বলে আমরা এখন আঙ্গুল দেখা করি নাই, কত পরিমাস্তান হয়তো তোমাদের কত 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 মায়ের দুধ খেয়েছো, তোমাদের মুখ সিপ করে দুধ বের করতে হবে ইনশাআল্লাহ। এই যে ধর্ম নিয়ে জামাত ইসলামের প্রার্থীরা যেভাবে কথা বলছেন, আর সব দলের প্রার্থীরা ভোটারদের হুমকি দিচ্ছেন, তাদের যদি ভোট না দেওয়া হয় তাহলে একেবারে ভিটামাটি ছাড়া করে দেবে, দেখে নিবে, এই ধরনের হুমকি দিচ্ছে। তো এই যে আচরণ বিধি, বিশেষ করে ধর্মের বিষয়টা, এটা স্পষ্ট নিষেধ, এবং এটা করলে তার প্রার্থিতা বাতিল হতে পারে, তার জেল জরিমানা হতে পারে, তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে পারে। কিন্তু নির্বাচন কমিশনের সেটা তো বোঝাই যাচ্ছে একটা ঠুটো জগন্নাথ। এর আগে নির্বাচন নিয়ে যারা সমালোচনা করে তাদের বর্তমান নির্বাচনের আয়োজন, নির্বাচন কমিশনের ভূমিকা, এগুলো দেখা উচিত। তো এই অবস্থায় মানে পাতানো নির্বাচনের সর্বোচ্চ ফর্মে এটাকে ডক্টর ইউনূস বলছেন শ্রেষ্ঠ নির্বাচন। আরো অনেক কিছু আছে, এটা বললে আর শেষ হবে। সবশেষে আমি একটু বলবো যে কিছু মানুষ আছেন যারা মিথ্যে কথা বলে, অনেক সময় ভয় পেয়ে মিথ্যে কথা বলে, অনেক সময় নিজেকে বাঁচাতে মিথ্যে কথা বলে, অনেক সময় ব্যক্তিগত লাভের কারণে মিথ্যে কথা বলে। তো এগুলো হলো নৈতিক মানদণ্ডে খারাপ। কিন্তু কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়া মিথ্যে কথা বলে। এই মিথ্যের পরিবর্তে সত্য বললে কারো কোনো ক্ষতি নেই, সেটা জানার পরেও সে মিথ্যে কথাটা বলে, এবং একটা পর্যায়ে এমন হয় যে সে মিথ্যে কথা শুধু বলে না, সেটা সে বিশ্বাসও করে। আবার কিছু মানুষ আছে যে মাদক আসক্তি জনিত কারণে মিথ্যে কথা বলে। মিথ্যের অনেকগুলো কারণ আছে, কিন্তু কিছু মিথ্যে হলো যে নর্মালের মধ্যে পড়ে, আর কিছু মিথ্যে আছে যেটা স্বাভাবিক না। যেমন একটা হলো প্যাথোলজিক্যাল লাইন। এই যে আসিফ নজরুল একজন উপদেষ্টা, ইনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। তিনি বিনা প্রয়োজনে মিথ্যা কথা বলেন, তার প্রায় সকল কথাই অসত্য তথ্যে ভরপুর থাকে। তিনি এর আগে বলেছিলেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, এটা ডাহা মিথ্যা। রিসেন্টলি তিনি এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সাথে একটা বিতর্কে জড়িয়েছে। আইসিসি তাকে কোনো চিঠি দেননি, অথচ তিনি বলছেন, তাকে চিঠি দিয়ে বলছে যে বাংলাদেশ টিমে মুস্তাফিজকে পাঠানো যাবে না, তার সিকিউরিটির প্রবলেম হতে পারে, বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশের জার্সি পরে ঘুরলে প্রবলেম হতে, এরকম 2-3টা মিথ্যা কথা তিনি বলছেন আইসিসি কে কোট করে। তো আইসিসি ন্যাচারালি এটা অস্বীকার করছে, এবং আসিফ নজরুল যে কত বড় বিশ্ব বাটপার সেটা আবারও প্রমাণিত হলো। আমার তো মনে হয় যে আসিফ নজরুল নিডস ট্রিটমেন্ট, তার কাউন্সিলিং দরকার, তার বিহেভিয়ারাল থেরাপি দরকার, এবং তাকে মেডিসিন দেওয়া দরকার, এবং দেশ জাতির স্বার্থে এবং তার নিজের স্বার্থে এটা খুব জরুরিভাবে করা দরকার। কারণ তার মিথ্যে শুধুমাত্র ব্যক্তিগত পরিসরে থাকছে না, পুরো দেশ এবং জাতির জন্য এটা একটা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অচিরে এই লোকটাকে এই তার রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সরিয়ে, সরকারি দায়িত্ব থেকে সরিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। আর নির্বাচন হবে বলে এখনো মনে হয় না, কিন্তু নির্বাচন না হলেও নির্বাচনী মাঠে যে ঘটনাগুলো ঘটছে তাতে ইতিহাসের অন্যতম কলঙ্কিত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনূসের সরকার। দর্শক, আমি আগেই বলেছিলাম আমেরিকার সঙ্গে ভারতের একটা সামন্তরাল একটা যোগাযোগ চলছে।
আমেরিকা একটা সামন্তরাল প্রশাসন চলছে, যে প্রশাসন চালাচ্ছেন জেডি ভান্স, মার্কো রুবিও, কংগ্রেস, রিপাবলিকান অ্যান্ড ডেমোক্র্যাট একসঙ্গে, ভার্সেস ট্রাম্প এবং তার অনুগত কিছু সদস্য। আপনারা সবাই জানেন ট্রাম্প একটা 500% একটা হুমকি দিয়েছে, যে ভারতের ওপরে একটা হুমকি 500% শুল্ক চাপানো হবে। এদিকে অবস্থা দেখুন, আমি যা বলছিলাম তার সপক্ষে যুক্তি হিসেবে কাগজে যেটা বেরিয়েছে, জয়শঙ্কর রুবিও ফোনে কথা উদ্বেগ ইরান শুল্কে। এই দেখুন, এখন লিখছে, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে সামন্তরাল প্রশাসনটা কিভাবে চলছে এবং সেখানে আর কার কার কি অবদান রয়েছে। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার নতুন রাষ্ট্রদূত সার্জিও গোর আশার বাণী শোনানোর পরে মোদী সরকারের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আমেরিকার বিদেশ সচিব বিদেশ মন্ত্রী মার্কো রুবিওর ফোনে কথা হলো। একদিকে ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া থেকে তেল কেনার জন্য 500% শুল্কের হুমকি, তার সঙ্গে ইরানের সঙ্গে বাণিজ্য করার জন্য 25% শুল্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তারপরে এই দুই দেশের সরকারের মধ্যে এই বার্তালাপে ইতিবাচক হিসেবেই দেখছে কূটনৈতিক মহল। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরে 25% শুল্ক চাওয়া হবে আমেরিকা। এই তালিকায় ভারতও রয়েছে। ট্রাম্প ইতিমধ্যেই ভারতের উপরে রাশিয়া থেকে তেল কেনার অপরাধে 50% শুল্ক এবং জরিমানা চাপিয়ে রেখেছেন। আজ তিনি ইরানের সঙ্গে বাণিজ্য করার জন্য 25% শুল্ক চাপানোর কথা বলেছেন। তা ওই 50%-এর সঙ্গে যোগ হয়ে ভারতীয় পণ্যের শুল্কের পরিমাণ 75% চলে যাবে কিনা সেটা স্পষ্ট নয়। ট্রাম্প সমাজ মাধ্যমে ঘোষণা করেছেন, কিন্তু আমেরিকার প্রশাসন এখনো বিজ্ঞপ্তি জারি করেনি। আপনি বুঝতে পারছেন, ট্রাম্প নিজের মতো করে ঘোষণা করছে, আমেরিকার সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো এই ঘোষণা করা হয়নি। ট্রাম্প নিজের মতো বলে যাচ্ছেন, তার সমাজ মাধ্যম দুঃশাসনে। ফলে নতুন করে আমেরিকাকে নিয়ে মোদী সরকারের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। হবেই, ট্রাম্প প্রেসিডেন্ট একরকম বলছে আর এদিকে কথাবার্তা একরকম হচ্ছে, একটা বিভ্রান্তি তৈরি হয়, হতেই হবে। এরপরে তার জয়শঙ্করের সঙ্গে রুবিওর কথা আশার পথ দেখাচ্ছে। সোমবার ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে প্রথম দিনই সার্জিও গোর বলেছিলেন, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে সক্রিয়। মঙ্গলবার দুদেশের মধ্যে এ নিয়ে কথা হবে বলে জানিয়েছিলেন সার্জিও। আজ বিদেশ মন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, তার সঙ্গে আমেরিকার বিদেশ সচিবের ভালো কথাবার্তা হয়েছে। তারা বাণিজ্য, জরুরি খনিজ, পরমাণু ক্ষেত্রে সহযোগিতা, প্রতিরক্ষা, জ্বালানি নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন জয়শঙ্কর। এই সমস্ত বিষয়ে যোগাযোগ রাখতে তারা সম্মত হয়েছেন বলে জয়শঙ্কর জানিয়েছেন। কূটনীতিক শিবিরের মতে জয়শঙ্কর যেসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তার প্রতিটি একে অন্যের সঙ্গে সম্পর্কিত। একদিকে বাণিজ্য চুক্তি নিয়ে জট রয়েছে, সেই জটের কারণে ভারতের রাশিয়া থেকে তেল জ্বালানি কেনা, ভারত এবং রাশিয়া থেকে পরমাণু চুল্লি, আরো বেশি প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে সম্মত হয়েছে। কিন্তু আমেরিকার শুল্কের চাপে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে ধাক্কা খেলে ভারতীয় অর্থনীতি কতখানি ধাক্কা খাবে তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে। ব্যাপার হচ্ছে, এই যে আমি বরাবরই বলছি যে দুটো দেশের মধ্যে একটা চাপানুতর চলছে। যতই হোক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার একটা ক্ষমতা রয়েছে, এদিকে ভারত বিভ্রান্ত যে এই যে ক্ষমতা যেটা উনি প্রয়োগ করছেন সেই ক্ষমতা অনুযায়ী তিনি কতটা ভারতকে বিপদে ফেলতে পারেন। আবার ওদিকে সামন্তরাল প্রশাসনের সঙ্গে যিনি যোগাযোগ করছেন তিনি হচ্ছেন মার্কো রুবিও। মার্কো রুবিওর সঙ্গে কালকে যে কথাবার্তা হয়েছে তা বেশ, জয়শঙ্করজি বলেছেন ব্যক্তিগত মোড়ে বেশ আশাপ্রদ মতো কথা হয়েছে। আমরা বাণিজ্য চুক্তির দিকে যদি এইভাবে এগোতে থাকি তাহলে বাণিজ্য চুক্তি
হয়ে যেতে পারে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে হুমকি দিচ্ছেন এবং সারা বিশ্বের কাছে যেভাবে বার্তাটা গিয়ে পৌঁছাচ্ছে, তাতে ভারতের কাছে সেটা অস্বস্তিকর হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক কথা। যদি দেশের প্রেসিডেন্ট একটা এরকম হুঙ্কার দেন, আবার তার অন্য মন্ত্রিসভা এবং তার সরকার যাই বলুন না কেন, তারা আবার উল্টো বার্তা দেয়, তাহলে ভারত কোনটা দিয়ে বিশ্বাস করবে আর কোনটাকে ভরসার বাইরে রাখবে? এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। যদিও মার্কো রুবিও এবং জেডি ভান্স বরাবরই ভারতের সঙ্গে সম্পর্ক রেখে যাচ্ছেন এবং একে অপরের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। আরো কি বলা হচ্ছে? আরো বলা হচ্ছে এখানে, বাণিজ্য মন্ত্রকের শীর্ষ সূত্রের দাবি, ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য পরিমাণ দেশের মোট বাণিজ্যের তুলনায় মাত্র 0.15%, মানে 0.1515%, মানে 0.15%। ভারতের প্রথম 50টি বাণিজ্য সহযোগীর মধ্যে ইরান আসে না। গত অর্থ বছরে দুদেশের মধ্যে $160 কোটি বাণিজ্য হয়েছিল। এর মধ্যে ভারতের রপ্তানির পরিমাণ ছিল $120 কোটি। তার প্রায় 60% বাসমতি চাল। ফলে চাল রপ্তানিকারীদের মধ্যে কিছুটা হলেও আশঙ্কা তৈরি হয়েছে। চাল রপ্তানিকারী সংগঠন সূত্রের দাবি, ইরানের প্রতিবাদ বিক্ষোভে কেন্দ্র করে অস্থিরতার জেরে ইতিমধ্যেই চাল আমদানিতে ধাক্কা খেয়েছে। রপ্তানি করা চালের দাম দেরিতে বেড়েছে। এখন কি হচ্ছে জানেন? ইরানের হাতে টাকা নেই, ইরান ডলার দিতে পারছে না, কারণ স্যাংশনে ইরান পড়ে রয়েছে। ইরানের সঙ্গে বার্টার সিস্টেমে কাজ হচ্ছে, মানে তুমি আমাকে যতটা তেল দেবে আমি সেই অনুযায়ী তোমায় খাদ্যপণ্য পাঠিয়ে দেবো। তুমি টাকা দিতে পারছো না, ঠিক আছে, মানে এটাকে বলে বার্টার সিস্টেম। মানে তুমি আমায় দাও, তোমার প্রোডাক্ট আমি নিয়ে নেবো। এটা কাগজে খুব চলে, বার্টার সিস্টেম সব ব্যবসাতেই চলে, কাগজে বেশি চলে। যে আমি তোমার বিজ্ঞাপন ছেপে দিলাম, তার বদলে তুমি আমায় কিছু মাল দিয়ে দিলে, সেই মালটা আমি আমার যারা এজেন্ট রয়েছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে তাদের একটু সেল করতে উদ্বুদ্ধ করবো। এটা হয় বার্টার সিস্টেম। এই বার্টার সিস্টেম আমি প্রচুর করেছি। তো এই বার্টার সিস্টেমে যেটা চলছে, সেইখানে টাকাটা কিন্তু ভারতবর্ষকে দিতে হচ্ছে। যে চালটা রপ্তানি করছে কোনো মানে রপ্তানিকারক, সে তো দিয়ে যাচ্ছে, সে তো ডলার পাচ্ছে না। ডলারটা দেবে কে? ডলারটা দিচ্ছে হচ্ছে ভারতবর্ষ। এখন চালই যদি আমদানি ওরা না করে, তাহলে পরে বিশ্বের আমাদের যে ভারতবর্ষের যে রপ্তানিকারক আছে তারা একটুখানি অসুবিধার মধ্যে পড়বে। ভারতবর্ষ যতই টাকা দিক, রপ্তানি যদি না হয় তাহলে টাকাটা আসবে কোত্থেকে? আর বাণিজ্য চুক্তি সম্পর্কে যেটুকু শোনা যাচ্ছে, খুব সম্ভবত 15%-এর আশেপাশে চুক্তিটা হবে। মানে ভারতবর্ষের উপরে 15% শুল্ক, 12 থেকে 15 বরাবরই আমি বলে আসছি, 12 থেকে 15% শুল্ক একটা ধার্য হবে। সেটা আগামী সপ্তাহে আবার একটা শুল্ক প্রতিনিধি ওদের আসবে। আমাদের শুল্ক প্রতিনিধি বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং তার সঙ্গী সাগরেদা বসবেন। বসে পরে ঠিক হবে যে কতটা সত্যিকারের শুল্কটা হবে। তবে ওই যে 500% হুমকির সঙ্গে মার্কিন সরকার, যাকে আমি সরকার বলবো, একা প্রেসিডেন্ট কিছু নয়, আমাদের একা প্রধানমন্ত্রী যদি একটা হুমকি দেন, সরকার যদি উল্টো কথা বলে, সেই হুমকি টেকে না। বলে মার্কিন সরকার যেটা বলছে সেটাকেই ধার্য করতে হবে, এবং মার্কিন সরকার যদি সই করে তাহলে সেটাই হবে গিয়ে আক্ষরিক অর্থে একটা বাস্তবিক চুক্তি। এখন এই বাস্তবিক চুক্তি কত তাড়াতাড়ি হয় সেটাই দেখতে হবে, কারণ আমেরিকা কিন্তু খাবার পাচ্ছে না, তাদের কিন্তু মানে সংকটটা বেশি। ওই কারণে আমি বলছি যে হয়তো ভারত এই চুক্তিতে সম্মত হবে যদি ট্যারিফটা 12 থেকে 15%-এর মধ্যে হয়। তাহলে এবার ট্রাম্প কত হুমকি দিল না হুমকি দিল, ট্রাম্পকে ঝেলতে হবে কত, বড়জোর 2 বছর 2.5 বছর, আর যদি ইমপিচ হয়ে যান তাহলে 9 মাস। এই তো হচ্ছে গল্প। কিন্তু
সম্পর্কটা যে আমাদের সঙ্গে মার্কো রুবিও এবং জেডি ভান্স করে চলেছেন, যেটা আমি বরাবর আপনাদের বলে আসছিলাম, সেটা একদম ছাপার অক্ষরে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আমি যে খবর আপনাদের দিয়েছি সেই খবরের একচুলো কোনো ভ্রান্তি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।